শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2। লিখেছেন ফারজানা মনি। পর্ব 43, 44, 45। রাতের আকাশ যেন অনুভূতির ক্যানভাস, যেখানে তারাগুলো স্মৃতির আঁচড় কাটে। রাতের নীরবতা কারো মনে শান্তি নিয়ে আসে, আবার কারো মনে প্রবল অশান্তি। এ সময় আমাদের অনুভূতিগুলো আরও গভীর হয়ে ওঠে। রাতের আকাশে যে চাঁদ দেখা যায় তা দিনের সূর্যের আলোর মতোই মূল্যবান। রাতের নিস্তব্ধতায় আত্মার কথা শোনা যায়। নিস্তব্ধ রাত অনেকের কাছে আবেগ প্রকাশের এক বিশেষ মুহূর্ত। তেমনই একটা রাত আজকে। আকাশের উপর থালার মতো মস্ত বড় একটা চাঁদ উঠেছে। আরিফ ছাদের কার্নিশে হাত দিয়ে সেই চাঁদের দিকে তাকিয়ে আছে। হয়তো সে চাঁদের মধ্যে খুঁজছে তার প্রেয়সীর মুখ। সে কি করে বোঝাবে মিমকে সে কতটা ভালোবাসে? আরিফের কাছে সবচেয়ে কষ্টের ব্যাপার হলো সে জানে মিমও তাকে ভালোবাসে, তবুও কেন মিম সায় দিচ্ছে না আরিফের ডাকে। যদি মিম আরিফকে ভালো না বাসতো তাহলে হয়তো আরিফ মিমকে কখনোই কোনোভাবে জোর করতো না। মিমের প্রতি আরিফের ভালোবাসাটাকে হৃদয়ের এক কোণে যত্নে গুছিয়ে রাখতো। ভালোবাসার দহনে আরিফ নিজেকে একা পুরাতো, কখনো মিমের গায়ে আঁচড়ও পড়তে দিত না। কিন্তু মিম ওই যে আরিফকে ভালোবাসে সেটা বোঝার পরেও আরিফ কিভাবে চুপ করে থাকবে? আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও আকাশের পানে তাকালো। মেঘ আবিরের ডাকে মেঘ আবিরের বুক থেকে মাথা তুলে তাকিয়ে বলল, আবির বলল, ঘুমিয়ে গেছো? মেঘ ঘুমো ঘুমো কণ্ঠে বলল, না। আবির বলল, কাল আমাদের একবার নার্সিংহোমে যেতে হবে। মেঘ নাক সিটকে বলে উঠল, উফ, আমি নার্সিংহোমে যেতে পারবো না। আবির ভ্রুকুচকে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন যাবে না? মেঘ বলল, নার্সিংহোমে গেলে আমার বমি হয়, হেক্সিসোল আর মেডিসিনের গন্ধে আমার গা গুলায়। আবির একটু প্রসারিত হেসে মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বউ, কালকের দিনটা একটু কষ্ট যে করতেই হবে। কালকে না গেলে তোমাকে আবার নিয়ে যেতে যেতে নেক্সট ফ্রাইডে হবে। এর মাঝে আমি আর ফ্রি হব না। তাছাড়া তোমার ইমিডিয়েটলি ব্লাড গ্রুপ টেস্ট করাটা প্রয়োজন, যাতে আমি সঠিক সময়ে রক্তের যোগান দিতে পারি। মেঘ ঠোঁট বাঁকিয়ে উত্তর জানালো, ঠিক আছে, যাব। আবির মেঘের ললাটে শব্দ করে শক্ত একটা চুমু খেলো। বলল, আমার লক্ষ্মী বউ। বন্যা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, তার খোলা চুলগুলো অবাধে উড়ছে। সে এতক্ষণ মূলত এখানে দাঁড়িয়ে তার বড় অপুর সাথে ফোনে কথা বলেছে। তানভীর ঘুমানোর আগে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো বন্যা রুমে নেই। চারিদিকে একবার চোখ বুলাতেই দেখলো বন্যা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। বন্যা হঠাৎই বুঝতে পারলো একটা পুরুষালী হাত তার লতানো কোমরে বিচরণ করছে। বন্যা পিছনে ফিরে তানভীরের দিকে তাকালো। এবার তানভীর বন্যার খোলা চুলের ঘ্রাণ নিতে নিতে বলল, কি এক অদ্ভুত মাদকতা আছে তোমার মাঝে। তোমাকে দেখলেই সেই নেশায় মত্ত হয়ে উঠতে ইচ্ছা করে। বন্যা একটু মুচকি হাসলো। তানভীরের গায়ে পুরুষালী সুঘ্রাণটা যেন বন্যাকেও নেশাতুর করে তোলে। বন্যা নিজে নিজে ভেবেই লজ্জায় তানভীরের বুকে মাথা গুঁজল। আরিফ এখনো ছাদে দাঁড়িয়ে চাঁদের পানে তাকিয়ে আছে। হঠাৎই একটা মেয়েলি সুঘ্রাণ তার নাকে এসে ঠেকতেই পাশে তাকালো। চাঁদের রূপলি আলোয় দেখা যাচ্ছে একটি মেয়েলি অবয়ব তার পাশে দাঁড়িয়ে আছে। চাঁদের হালকা স্নিগ্ধ আলোয় আরিফ খেয়াল করলো মেয়েটির পরনের শাড়ির আঁচলটা বাতাসে অবাধে উঠছে। কোমরের নিচ পর্যন্ত পরা চুলগুলো বাতাসে মৃদু মৃদু দুলছে। মেয়েটির চাঁদের পানে তাকিয়ে থাকা দেখে আরিফের মনে হচ্ছে মেয়েটি যেন চাঁদ দেখা নিয়ে কোনো প্রতিযোগিতায় নেমেছে। পাশে আরিফের দিকে তার কোনো খেয়ালই নেই। আচ্ছা, সবাই গেস করো তো এই মেয়েটা কে? গেস করতে থাকো, আমি পরের পর্বটা বলতেছি। পাশে থাকা অবয়বের দিকে তাকিয়ে আরিফের দৃষ্টি যেন থমকে গেছে। মুহূর্তে গতি হারিয়েছে হৃদস্পন্দন। মনের ভেতরে নিষিদ্ধ চাওয়াগুলো যেন এলোমেলো ছুটছে। এক মুহূর্তেই যেন নিজের চোখকে আরিফের অবিশ্বাস্য লাগছে। তার মনে হচ্ছে তার পাশের অবয়বটি তার অতি কাছের, অতি চেনা কেউ। কিন্তু তার ভাবনার মানুষটি যে এ সময় এই রূপে এইখানে আসার কথা না। কে বলেই প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো আরিফ। ভালোবাসি হয়নি বলা, তবুও ভালোবাসি। পাশাপাশি হয়নি চলা, তবুও পাশাপাশি বলেই আরিফের দিকে ফিরে তাকালো মিম। এক মুহূর্তেই যেন থমকে গেছে আরিফের হৃদস্পন্দন। বুকের ভেতরে ধূপপোকানি ক্রমশ বাড়ছে। কিছুটা মিনমিনিয়ে বলল, তুমি?
মিম তাকিয়ে আছে আরিফের দিকে। কি স্বচ্ছ তার চোখের দৃষ্টি। আরিফের হঠাৎ করেই মনে হলো আকাশে রূপালি চাঁদটা যেন নিচে নেমে এসেছে। চাঁদের মৃদু আলোতে হালকা পিঙ্ক কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে মিম, আর খোলা চুলগুলো কোমর ছাড়িয়ে নিচ পর্যন্ত গড়িয়েছে, যা বাতাসে মৃদু মৃদু দুলছে। শাড়ির আঁচলটা এই মুহূর্তে অবাধ্যের ন্যায় উঠছে। কি মোহনীয় সেই দৃষ্টি। আরিফ কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। এই নারীর দিকে তাকালে আরিফ তার মনকে আর কিছুতেই আটকে রাখতে পারবে না। হারিয়ে যেতে ইচ্ছে করবে এই রমণীর মাঝে। হঠাৎই মৃদু ধাক্কায় কেঁপে উঠল আরিফ। দু কদম পিছনের দিকে সরে গেল। আকস্মিক ঘটনায় আরিফ হতবম্ব, নিস্তব্ধ। কি ঘটল এই মুহূর্তে তার সাথে? তার সামলাতে না পেরে ছাদের কার্নিশটা চেপে ধরল। কোনো কিছু বুঝে ওঠার আগে মিমের ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ শোনা যাচ্ছে। মিম এখানে অনেকক্ষণ আগে এসেছে, কিন্তু আরিফের কোনো ভাবান্তর না দেখে বুঝতে পারলো আরিফ তাকে এখনও ক্ষমা করতে পারেনি। সেই কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল মিম। নিজের ভয় জড়তাকে সাইডে রেখে আছড়ে পড়ল আরিফের শক্তপোক্ত ঢেউ খেলানো বুকে। আমাকে প্লিজ ক্ষমা করে দিন। দুপুরের ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। প্রচণ্ড ভয়ের কারণে ভুল করে ফেলেছি। আপনাকে থাপ্পড় মারার মতো কোনো ইচ্ছে আমার ছিল না। আপনি প্লিজ রাগ করে থাকবেন না। আপনার এই অভিমান আমার নিঃশ্বাস থমকে দিচ্ছে বারংবার। কেঁদে কেঁদে একদমই পুরো কথাটা বলে থামল মিম। শরীরটা যেন তার কেঁপে কেঁপে ঝাঁকুনি দিয়ে উঠছে, যার প্রভাব বিস্তার করছে আরিফের অশান্ত মনে। কিছুক্ষণের মধ্যে ভিজে উঠেছে আরিফের টি শার্টের বুকের পাশটা। হঠাৎ করে মিম কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ভালোবাসি। আরিফ নিরন্তর নিথর দেহের ন্যায় দাঁড়িয়ে আছে। কথাটা শুনতেই যেন তার বুকটা কেঁপে উঠল। আস্তে আস্তে আওড়ালো, ওয়ান্স মোর প্লিজ। মিম, ভীষণ ভালোবাসি। আরিফ আবারও বলল, এগেইন। এবার যেন তার কণ্ঠটাও কাঁপা কাঁপা শোনা যাচ্ছে। মিম এবার কিছুটা সাহসের সাথেই বলে উঠল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। প্লিজ পরিস্থিতি যেমনই হোক কখনো আমাকে ছেড়ে যাবেন না। পরিস্থিতির কথাটা ভাবতেই মিমের বুকটা যেন ভয়ে দুরু দুরু কাঁপছে। আরও শক্ত করে জড়িয়ে ধরল আরিফকে। এবার আরিফও সকল রাগ অভিমান ভুলে শক্ত করে বাহু ধরে আলিঙ্গন করল নিজের প্রেয়সীকে। আকাশে চাঁদের দিকে ফিরে তাকিয়ে আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ অনেকগুলো দিন পর তার মনে বয়ে চলেছে প্রশান্তির হাওয়া। আকাশের চাঁদটা যেন আজ ভিন্ন উদ্দেশ্যে উদয় হয়েছে। চাঁদের যেন একান্ত অবিলাস আরিফ ও তার প্রেয়সীর ব্যাকুল প্রেমের সাক্ষী হওয়া। ঘড়ির কাঁটায় সকাল 10টা, কিন্তু মিম আর আইরিন এখনও ঘুমিয়ে। সচরাচর তারা এত ঘুমায় না কখনো। তাছাড়া খানবাড়ির একটা বহু পুরনো রীতি হলো বাড়ির সকল সদস্যরা ভোরে উঠে ফজরের নামাজ পড়বে। মিমও বাড়িতে প্রতিদিন ওঠে, কিন্তু গতকাল রাতে আরিফের চিন্তায় ঘুম না আসা এবং গভীর রাতে ছাদে আরিফের সাথে দেখা করতে যাওয়ায় মিমও আইরিনের ঘুমোতে প্রায় মধ্যরাত হয়ে যায়, যার ফলস্বরূপ সকালে এখন পর্যন্ত ঘুম ভাঙেনি দুজনের। মিম, এই মিম বলে দরজা ধাক্কাচ্ছে মেঘ, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। মেঘের দরজা ধাক্কানো শুনে এবার বন্যা আর জান্নাতও এলো। বাহিরে এত শোরগোল শুনে ঘুম থেকে লাফিয়ে উঠল মিম। উঠে ঘড়িতে তাকিয়ে দেখলেও সকাল 10টা বাজে। মিম তো অবাকের চরম পর্যায়ে। আল্লাহ বলেই মিম হাঁ করে বসে আছে। হঠাৎ আবার বাহির থেকে ডাক শোনা যাচ্ছে, আইরিন, এই আইরিন ওঠ। এবার মিমও আইরিনকে ডাকতে শুরু করলো, কিন্তু আইরিন মিমের ডাকে কোনো রকম সাড়া না দিয়ে অন্য পাশ ঘুরে আবার ঘুমিয়ে পড়ল। মিম এবার রাগে আইরিনের গায়ে জোরে একটা চিমটি কাটলো। আউচ বলেই আইরিন লাফিয়ে উঠল। মিমের হঠাৎ চিমটি এবং বাহিরের দরজা ধাক্কানো শুনে আইরিন ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মিম? দুষ্টুমি স্বরে বলল, ডাকাত পড়েছে বাহিরে। ও মা গো মা, মিম আমায় বাঁচা, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমায় যে এখনো প্রেম বিয়ের সংসার, 2 হালি বাচ্চার জন্ম দেওয়া বাকি। মিম হতবাক চোখে তাকিয়ে আছে আইরিনের দিকে। মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, তোর এই শখ মনে হয় এই জন্মে আর পূরণ হবে না। আইরিন ভয়ে ভয়ে বলল, কে? নো, ডাকাত কি আমাদের এখনই মেরে দিবে?
মিম একটু রাগী কণ্ঠে বলল, না, তবে ডাকাত না মারলেও একটু পর বাড়ির লোকের মার খেয়ে অবশ্যই মরব। আইরিন একটা দীর্ঘশ্বাস ফেলে দাঁত কিলিয়ে বলল, যা দুষ্টু ভাবি, বাড়ির লোক আমাদের কেন মারবে? তারা তো আমাদের ভালোবাসে। বলে আইরিন আবার শুয়ে পড়ল। কিরে, তোরা কি এবার ঘুম থেকে উঠবি নাকি তোদের ভাইদের ডাকবো? মাহমুদা খানের কণ্ঠে এবার মিমের টনক নড়তে মিম জোরে বলল, আসছি ফুপ্পি। বলেই আইরিনকে আবার ডাকলো। বলল, এই আইরিন, জলদি ওঠ, ভুলে গেছিস রাতের কথা? তোর বুদ্ধিতে তোর ভাইকে ইমপ্রেস করতে গিয়ে শাড়ি পরে এখন আমি ফাঁসির আসামি হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ওঠ হারামি, এগুলো গুছাতে হবে, না হলে আজ আর রক্ষা নেই। মনে হচ্ছে পিঠের হাড় আজ একটাও আস্ত থাকবে না। রাতে মিমকে পরিয়ে দেওয়া আইরিনের শাড়ি, ব্লাউজ এগুলো এখনও রুমে ছড়িয়ে ছিটে আছে। কথাটা মাথায় আসতে আইরিন লাফিয়ে উঠে বসলো। মিম, জলদি সব গোছা। বলতেই আইরিন তাড়াহুড়া করে গোছাতে লাগলো সব। কিন্তু বিপত্তি ঘটলো অন্য জায়গায়। মধ্যরাতে অতিরিক্ত পাকনামি করতে গিয়ে তাড়াহুড়ায় আলমারির চাবিটা যে কোথায় রেখেছে দুজনে একজনেরও মনে নেই এখন। আলমারি ছাড়া অন্য কোথাও তুলে রাখাও যাবে না। মিম আইরিন বাহিরে বের হওয়ার পরেই হয়তো জান্নাত এসে পুরো রুমটা গুছাবে। অন্য কোথাও রাখলে ধরা খাবে নিশ্চিত। দুজন হন্য হয়ে খুঁজতে লাগলো চাবির গোছা। এলোমেলো ছোটাছুটির দরুন মিমের সাথে আইরিনের মাথা খেলো জোরে এক ধাক্কা। মিম আহ বলে চিৎকার করে উঠল। কিন্তু আইরিন সেখানে মনস্থির না করে তার মনোযোগ দিল মিমের পিছনে চুলে লেগে থাকা চাবির গোছার দিকে। মধ্যরাতে রুমে ফিরে চাবির গোছাটা হয়তো বিছানা থেকে কোথাও তুলে রাখেনি। বিছানায় রেখে ঘুমিয়ে পড়েছিল দুজন, যার ফলে এখন মিমের লম্বা এলোমেলো চুলে চাবিগুলো পেঁচিয়ে আটকে আছে। আইরিন তাড়াহুড়া করে সেই চাবি খুলতে গিয়ে মিমের কত চুল ছিল কে জানে। মিম তো একটু কাদো কাদো মুখ বলেই দিত যে, মাত্র এক রাত হয়েছে ভাবি, বানিয়েছি, এখনই ভাবি চুল ধরে মারছিস? আচ্ছা, তোর বুদ্ধিতে এখন আমি আসামি, ফাঁসির আসামি। বন্ধুরা, এমন কোনো বুদ্ধিতে তোমরা কি কখনো পড়েছ? অবশ্যই কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানাবে। আর পরের পর্বগুলো পেতে অবশ্যই কমেন্ট করবে। আর আমার গল্পগুলোর ভালো এবং খারাপ দুটা দিকই কমেন্টে অবশ্যই জানাবে।